আসসালামু আলাইকুম দর্শক, দেশে অথবা প্রবাসে, কাছে কিংবা দূরে, যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, সবাই ভালোবাসা, শ্রদ্ধা ও অভিনন্দন নিন। সঙ্গে আছি উপস্থাপনা রেজাউল করিম, পরিচালনা রাষ্ট্র সরকার, ভিডিও সম্পাদনা রাজীব সরকার। বিহারের ইতিহাস। একটি নতুন প্রদেশ বিহার এবং উড়িষ্যা দ্বারা নির্মিত হয়েছে। তো ভারত সরকার 12 ডিসেম্বর 1911 দ্য আইন পরিষদ 1931 সনে বিভিন্ন বিভাগে মোট 43 জন সদস্য সমন্বয়ে গঠিত হয়। কাউন্সিলের প্রথম সভা 1931 সনের 20 জানুয়ারি অনুষ্ঠিত হয় পাটনা কলেজ, বঙ্কিমপুর। 1920 সনে বিহার ও উড়িষ্যার গভর্নর প্রদেশ ঘোষণা করেন ভারত সরকার আইন 1919। যেমনটি ভারত সরকার আইন 1935 বিহার ও উড়িষ্যা পৃথক প্রদেশে বিভক্ত ছিল। 1936 সনে বিহার তার পৃথক রাষ্ট্রীয়তা অর্জন করেন। অধীনে ভারত সরকার আইন 1919 এক কামারাল আইনসভা রূপান্তরিত হয়েছে দ্বিদলীয় একটি, অর্থাৎ বিহার আইন পরিষদ এবং বিহার বিধানসভা। অধীনে ভারত সরকার আইন 1935 বিহার আইন পরিষদে 29 জন সদস্য নিয়ে গঠিত। 1938 সনে 21শে মার্চ বিহারের আইন পরিষদের অধীনে একটি নতুন নির্মিত ভবন স্থান পেল। 1950 সালে 1 এপ্রিল বিএলসির সচিবালয় কাজ শুরু করে। 1952 সনের প্রথম সাধারণ নির্বাচনের পরে সদস্য সংখ্যা বাড়িয়ে 72 জন করা হয় এবং 1958 সনের মধ্যে এই সংখ্যা বাড়িয়ে 96-তে উন্নীত করা হয়। ঝাড়খণ্ড ফল হিসাবে বিহার পুনর্গঠন আইন সংসদে 2000 গৃহীত হয়েছে। বিহার আইন পরিষদের শক্তি 96 থেকে 72 সদস্যের মধ্যে নামিয়ে আনা হয়েছে। কিছু প্রবীণ কাউন্সিলর সদস্য বিপি মণ্ডল, জগন্নাথ মিশ্র, সত্যেন্দ্রনাথ নারায়ণ সিংহ এবং লালু প্রসাদ যাদব বিহারের মুখ্যমন্ত্রী হিসাবেও দায়িত্ব পালন করেছেন। বিহারের পূর্ব ভারতের একটি রাজ্য। এই রাজ্যের আয়তন 94,163 বর্গ কিলোমিটার। আয়তনের বিচারে এটি দেশের দ্বাদশ বৃহত্তম রাজ্য। অন্যদিকে জনসংখ্যার বিচারে বিহারের ভারতের তৃতীয় বৃহত্তম রাজ্য। এই রাজ্যে প্রায় 85% মানুষ গ্রাম অঞ্চলে বাস করে। বিহারের মুখ্যমন্ত্রী হলেন পূর্ব ভারতের বিহার রাজ্যের সরকার প্রধান। ভারতের সংবিধান অনুযায়ী রাজ্যপাল রাজ্যের নিয়মতান্ত্রিক প্রধান হলেও ভারতীয় প্রজাতন্ত্র মুখ্যমন্ত্রীগণ হলেন ভারতের 28টি রাজ্য ও 2টি কেন্দ্রশাসিত অঞ্চল, দিল্লি ও পুদুচেরি নির্বাচিত সরকার প্রধান। ভারতের সংবিধান অনুসারে রাজ্যপাল হলেন রাজ্যের নিয়মতান্ত্রিক প্রধান, কিন্তু প্রকৃত শাসন ক্ষমতা সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রীর হাতেই ন্যস্ত থাকে। রাজ্যের সংবিধানের নির্বাচনের পর রাজ্যপাল সাধারণ সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী দলকে বা সরকার গঠনের জন্য আহ্বান জানান। তিনি মুখ্যমন্ত্রীকে নিয়োগ ও শপথ বাক্য পাঠ করান। মুখ্যমন্ত্রী ও তার মন্ত্রিসভা বিধানসভার কাছে নিজের কাজকর্মের জন্য যৌথভাবে দায়ী থাকেন। ওয়েস্টমিনিস্টার ধাঁচে সংসদীয় ব্যবস্থা। বিধানসভার আস্থা অর্জন সক্ষম মুখ্যমন্ত্রীর মেয়াদ বিধানসভার 5 বছরের মেয়াদের সমান। শুধুমাত্র জম্মু ও কাশ্মীর বিধানসভার মেয়াদ 6 বছর হয়। মুখ্যমন্ত্রীর কার্যালয়ের মেয়াদ সংখ্যা নির্দিষ্ট সীমায় আবদ্ধ নয়। মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের মন্ত্রিসভার প্রধান। কোনো কোনো ক্ষেত্রে একজন উপমুখ্যমন্ত্রী তাকে সহায়তা করেন। বিধানসভা নির্বাচনের পরে নতুন বিধানসভা গঠন ও নতুন মন্ত্রিসভা শপথ গ্রহণের পূর্বে মুখ্যমন্ত্রী আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন। এরপর রাজ্যপাল নতুন মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন। আগ পর্যন্ত প্রধান মুখ্যমন্ত্রী তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। বিধানসভা মুখ্যমন্ত্রীর আস্থা অর্জনে ব্যর্থ হলে রাজ্যপাল পরবর্তী পদক্ষেপ গ্রহণের আগেও মুখ্যমন্ত্রী এই দায়িত্ব পালন করে থাকেন। তবে এই পদটি সাংবিধানিক সংজ্ঞায়িত নয় বলে তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী একজন ক্ষমতাসীন মুখ্যমন্ত্রীর সকল অধিকারই উপভোগ করেন। তবে কোনো গুরুত্বপূর্ণ নীতি বা সিদ্ধান্ত তিনি তার স্বল্পকালীন মেয়াদে গ্রহণ করবেন না, এমনটাই আশা করা হয়। 1946 সন থেকে 23 জন বিহারের মুখ্যমন্ত্রী হয়েছেন। বিহারের বিখ্যাত রাজনীতিবিদ এবং প্রথম সাবেক মুখ্যমন্ত্রী শ্রীকৃষ্ণ সিনহা, দীপনারায়ণ, বিনোদানন্দ ঝা, কৃষ্ণ বল্লভ, মহামায়া প্রসাদ সিনহা, সতীশ প্রসাদ সিং, ভোলা পাসওয়াল শাস্ত্রী, হরহর সিং, দারোগা প্রসাদ রায়, কর্পূরী ঠাকুর, কেদার পান্ডে, আব্দুল গফুর, জগন্নাথ মিশ্র, রামসুন্দর দাস, চন্দ্রশেখর সিং, ভগরত ঝা আজাদ, লালু প্রসাদ যাদব, বারবি দেবী, নীতিশ কুমার, জিতন রাম মাঝি উল্লেখযোগ্য। তারা নিজ নিজ দৃষ্টিভঙ্গি থেকে দেশের কল্যাণে ভারতীয় গণতন্ত্রের জন্য কাজ করে গেছেন। এদের মধ্যে বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে ভোলা পাসওয়াল শাস্ত্রী অন্যতম। ভোলা পাসওয়াল শাস্ত্রী 1968 সনে ভারতের বিহার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন।
ভোলা পাসওয়ান শাস্ত্রী একজন ভারতীয় রাজনীতি স্বাধীনতা সংগ্রামী এবং 1968 থেকে 1971 সনের মধ্যে 3টি মেয়াদে ভারতের বিহারের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন। ভোলা পাসওয়ান শাস্ত্রী 21শে সেপ্টেম্বর 1914 সনে পূর্ণিয়া জেলায় বরগাছি গ্রামে পাসওয়ান সম্প্রদায়ে জন্মগ্রহণ করেন। তার নাম ভোলা পাসওয়ান শাস্ত্রী। কৃষি কলেজের নামকরণ করা হয়েছে। পেশা রাজনীতিবিদ, সমাজকর্মী, জাতীয়তা ভারতীয়। ভোলা পাসওয়ান নিম্নবিত্ত বর্ণের একজন উচ্চ শিক্ষিত সদস্য ছিলেন এবং তার ব্যাপক জ্ঞানের কারণে শাস্ত্রী উপাধি পেয়েছিলেন। ভোলা পাসওয়ান ছিলেন বিহারের প্রথম তফসিলি জাতির মুখ্যমন্ত্রী। তিনি প্রথম অস্থিতিশীল চতুর্থ বিহার বিধানসভা 1967 থেকে 68 100 দিনের জন্য বিহারের মুখ্যমন্ত্রী হন, কিন্তু কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা হারায় এবং একটি মধ্যবিত্ত নির্বাচন ডাকা হয়। 1968 সনের জুনে কংগ্রেস বিভক্ত হলে হরিহর সিংয়ের কংগ্রেস সরকারের পতন ঘটে। ভোলা পাসওয়ান শাস্ত্রী কংগ্রেস অর্গ উপদলের পক্ষে ছিলেন এবং 13 দিনের জন্য মুখ্যমন্ত্রী হন, কিন্তু তার জোট অস্থিতিশীল প্রমাণিত হয়। 1971 সনের জুনের মধ্যে তিনি কংগ্রেসে ফিরে আসেন এবং 72 সনের বিধানসভা ভোটে 7 মাসের জন্য মুখ্যমন্ত্রী হন। ভোলা পাসওয়ান শাস্ত্রী রাজনৈতিক পেশা। 1968 সনে তিনি প্রথমবারের মতো মুখ্যমন্ত্রী হন, যদিও এই মেয়াদ মাত্র 3 মাসে স্থায়ী হয়েছিল। এছাড়াও বিহারে প্রথমবারের মতো একজন দলিত মুখ্যমন্ত্রী হয়েছে। তিনি 1969 সনে 13 দিনের জন্য দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হন এবং 1971 সনে 7 মাসের জন্য রাজ্যের রাজনৈতিক অস্থিরতা শুরু হওয়ার আগে তৃতীয়বার মুখ্যমন্ত্রী হন। ভোলা পাসওয়ান শাস্ত্রীর ব্যক্তিগত জীবন। ভোলা পাসওয়ান শাস্ত্রী মুখ্যমন্ত্রী হিসেবে তার স্বল্প মেয়াদের নির্বিশেষে তার গ্রাম তাকে একজন প্রিয় পুত্র, 3 মেয়াদের মুখ্যমন্ত্রী এবং একজন সৎ ব্যক্তি হিসাবে স্মরণ করে। স্থানীয় বাসিন্দারা তাকে এমন একজন ব্যক্তি হিসাবে স্মরণ করেন যিনি ব্যক্তিগত সম্পদ সংগ্রহ করতে অস্বীকার করেছিলেন এবং একটি বাড়িও তার বাড়ি যা তার তৃতীয় এবং শেষ মেয়াদ শেষ হওয়ার আগ পরও পুরো ঘর হিসাবে অব্যাহত ছিল এবং যিনি মেঝেতে ঘুমাতেন। একজন স্থানীয় গ্রামবাসী তার সম্পর্কে স্মরণ করেন। তিনি এতটাই সৎ ছিলেন যে তিনি নিজের জন্য কিছুই করেননি, না তার নিজ গ্রামের কোনো অযৌক্তিক সুবিধা দেননি। তার গ্রামের আমরা সর্বত্র তার নামের সাথে প্রদর্শিত নামের বোর্ড দেখতে পাই এবং রাস্তার ডান পাশে একটি সাইনবোর্ডে লেখা ভোলা পাসওয়ান শাস্ত্রী গ্রাম। ধামদহের স্থানীয় বিধায়ক লেশি সিং তার পৈতৃক বাড়ির কাছে একটি কমিউনিটি বিল্ডিং তৈরি করেছেন। যাই হোক, আমরা দেখতে পাই গ্রামের বাইলেনগুলিতে খোলা ড্রেন রয়েছে এবং বাসিন্দাদের জন্য স্থায়ীভাবে খুব কম কাজ পাওয়া যায় এবং তাই চাকরির জন্য অপেক্ষা করা হয়। এমনকি তার পরিবারও মাঝে মাঝে কাজের জন্য পূর্ণিয়ায় যায়। ভোলা পাসওয়ান শাস্ত্রী দরিদ্র ঘরে জন্মগ্রহণ করেন এবং তার বাবা দারডাঙ্গা রাজ পরিবারের বাড়িতে কাজ করতেন, যদিও তার বর্ণের সদস্যদের পড়াশোনা করতে উৎসাহিত করা হয়নি। তিনি আগ্রহ নিয়ে কাশী বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন। তিনি তার সম্প্রদায়কে কখনো ভোলেননি এবং সর্বদা তাদের পাশে দাঁড়িয়েছেন। তার কোনো সন্তান ছিল না এবং 2020 সনের জুলাই মাসে স্থানীয় টেলিভিশন চ্যানেলে তার বর্ধিত পরিবারের করুণ অবস্থার বিষয়ে রিপোর্ট করা হয়েছিল, যা সরকারি রেশনের বসবাস করতে বাধ্য হয়েছিল। তবে স্থানীয় রাজনৈতিক দল ও নেতারা ছুটে এসে আর্থিক সাহায্যের প্রস্তাব দেন। ভোলা পাসওয়ান শাস্ত্রীর বিয়ে। ভোলা পাসওয়ান শাস্ত্রী স্ত্রীগণের নাম শান্তি সোরেন এবং সুশীলা ভারতী। ভোলা পাসওয়ান শাস্ত্রী এক পুত্র, মৃত সন্তানের জনক। ভোলা পাসওয়ান শাস্ত্রীর মৃত্যু। ভোলা পাসওয়ান শাস্ত্রী 19 সেপ্টেম্বর 1944 সনে 69 বছর বয়সে নতুন দিল্লি, ভারতে মহান সৃষ্টিকর্তার ডাকে সাড়া দিয়ে চলে যান না ফেরার দেশে। পরে তিনি যেখানেই থাকুক সৃষ্টিকর্তার জন্য ভালো রাখেন, সেই প্রত্যাশায় রইল। শুধু বিহারের পূর্ব ভারতে বিহার রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী হরিহর সিংহের জীবনী দেখার জন্য আমন্ত্রণ রইল। অনুষ্ঠান সম্বন্ধে আপনার সুচিন্তিত মতামত দিন। অন্যকে দেখার সুযোগ করে দিতে অবশ্যই লাইক ও শেয়ার করুন। প্রিয় দর্শক, আমার জ্ঞান সীমিত নগণ্য ক্ষুদ্র জ্ঞানে ভারতের পুরো বিহার রাজ্যের 3 বারের সাবেক মুখ্যমন্ত্রী ভোলা পাসওয়ান শাস্ত্রীর জীবনী, বিস্তারিত ইতিহাস ও অন্যান্য বিষয়বস্তু বর্ণনা করা খুবই কষ্টকর বটে। আমি দার্শনিক বা ইতিহাসবিদ নই। আমি বিহার রাজ্যের 3 বারের সাবেক মুখ্যমন্ত্রী ভোলা পাসওয়ান শাস্ত্রীর জীবনী পাঠ করে যতটুকু বুঝতে পেরেছি, তা থেকেই
কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। ইতিহাসের পাতা থেকে তথ্য নিয়ে যদি মানব কল্যাণে কিঞ্চিত উপকার আসে সেই প্রত্যাশায়। আমার লেখাতে যদি আমি তথ্যগত কোনো ভুল করে থাকি তবে নিজ জ্ঞানে ক্ষমা করে দিবেন। ভুল করে ধরিয়ে দিলে আমি অবশ্যই শুধরে নেবার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি সবার কাছে দোয়া ও ক্ষমা প্রার্থনা করছি। আর বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো অনুষ্ঠান ও তথ্য নিয়ে। ভালো থাকুন, সুস্থ ও নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।